কিন্তু আমরা আসলে কোথাও যেন সেই কথাগুলো, বিএনপির ভূমিকাটা কি, তার অঙ্গ সংগঠন, তার ছাত্র সংগঠনের ভূমিকা জুলাই কি ছিল, আপনার ভূমিকা আসলে কি ছিল, খুব একটা জানা হয়ে ওঠে না। আজকে সেই সুযোগটা নিতে চাই। 2024 সাল জুলাই মাসের 16 তারিখে বিএনপি যখন ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে যখন মাঠে নামলো, এর আগে থেকে কিন্তু এটা কিন্তু ঘোষণা দেওয়ার পরে কিন্তু সবাই জানছে যে বিএনপি ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে মাঠে নেমেছে। এর আগেই কিন্তু যখন শাহবাগ চক্করে ছাত্ররা অবস্থান কর্মসূচি করে, তখন থেকে কিন্তু আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন উনি, আমাদের জনাব তারেক রহমান, এখন চেয়ারম্যান উনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের তখন সদস্য সচিব ছিলাম, মূল্যবান দায়িত্বে ছিলাম, তখন আমাকে বলেছিলেন যে ছাত্রদের সাথে তোমরা একসাথে হয়ে আন্দোলনে অংশগ্রহণ করো। তখন থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে কিন্তু ওপেনলি ডিক্লেয়ার দিয়েছিলেন কিন্তু 16 তারিখে। তা আমরা এর আগে থেকে কিন্তু 2 তারিখ থেকে কিন্তু ছাত্রদের সাথে স্বাভাবিক অবস্থান করছি। যখন আন্দোলনটা পুরোপুরি আকার ধারণ করেছে, আপনারা দেখেন যারা দীর্ঘদিন মাঠে ছিলেন না, তার এত বড় একটা ডাকে তার সারা বাংলাদেশের মানুষ একসাথে হলো কীভাবে? আমাদের কিন্তু সারা বাংলাদেশের সংগঠন আছে, 11টা অঙ্গ সংগঠন আছে। আমাদের এই চেয়ারম্যান সাহেব এই ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বলছে, এবং তাদের যে আন্দোলন, আমাদের কিন্তু গত 16 বছর আন্দোলনের করেছি। তো এই অবস্থায় আমরা ফ্রন্টলাইন না থেকে আমরা গোপনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে করেছি। আমার দায়িত্ব ছিল মিরপুর 10-এ, তখন অনেক সিনিয়র নেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিলেন। আমাকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে যেহেতু অনেক অ্যারেস্ট, মিরপুর একটা বৃহৎ এলাকা, এখানে অনেক আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা এখানে অবস্থান, 3টা আসনের এমপি অবস্থান, মন্ত্রী আছে, তুমি এখানে আমাকে স্পেশালি দায়িত্ব উনি দিয়েছিলেন। এত একটা ডেঞ্জারাস জোন, আমি বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমি কিন্তু মাইকে এই যে ছাত্ররা ভিডিও বার্তা দিয়ে বলতো যে আগামীকাল প্রেক্ষাপটে মাঠে নামতে হবে, আসলে কিন্তু ওপেনে মাঠে কিন্তু তেমন কেউই ছিল না, আমরাই কিন্তু ছিলাম। 10 নম্বরে আপনি বিশ্বাস করবেন না, 10 নম্বর আইডিয়া স্কুলের পাশে যে মসজিদটা, ওই মসজিদটা পৌঁছাইতে কিন্তু আমার অনেক চেক পোস্ট পৌঁছাইতে হতো। আমি ওখানে গেলে মানুষ আমার অপেক্ষা থাকতো যে কখন আমি আসব, আমি এসে তাদেরকে নেতৃত্ব দিব। আমি প্রত্যেক দিন এই 10 নম্বরের পাশে যে মসজিদে অ্যালাউন্স করে মাঠে সবাইকে নামাইছি রাজপথে এই 10 নম্বরে। তো ওই অবস্থায় আমি এখন এই যে আমি বসে আছি, ওই আন্দোলন, ওই একটা প্রেক্ষাপট বলে ভাষা প্রকাশ করা যাবে না। আমার সাথে আমার পিছনে থাকে আমার সহযোদ্ধা গুলি খেয়ে মরে গেছে, আমার গায়ে গুলি লাগেনি। এমনও সময় গেছে যে আমি সামনে যুদ্ধ করতেছি, আমাকে ওভারটেক করে আমার পিছে সহযোদ্ধার গায়ে গুলি লেগেছে। লাস্টটা তাকে যে আমি হাসপাতালে পাঠাবো এই সুযোগটা ছিল না। আমি আইল্যান্ডের উপরে তার লাশটা রেখে এরপর আরেকজন গুলি খায়, এই 2 সেকেন্ডের মধ্যে যে আমার গায়ে একটা গুলি লাগতে পারে, এই চিন্তাও আমি করিনি। আমার 3টা বাচ্চা, আমি ওয়াইফের কথা চিন্তা করিনি, পরিবারের কথা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে এইবার যদি কোনো রকম এই স্বৈরাচারী শেখ হাসিনা যদি কোনোভাবে টিকে যায়, তাহলে আমাকে তো রাখবেই না, আমার দলে কাউকেই রাখবে না। ঠিক আমাকে খুঁজে বের করাচ্ছে, একেবারে ওদের টর্চারে মরাচ্ছে, আমি রাজপথে গুলি খেয়ে মরি, বরং বলতে পারবো যে দেশের জন্য যুদ্ধ করে মারা গেছে। এই প্রেক্ষাপট নিয়ে, এই সাহস নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন এই মাইকে অ্যানাউন্স করে যুদ্ধ করি। আমি কিন্তু 19 জুলাই আমি পার্টি অফিসে কিন্তু তালা আমি প্রথম ভেঙেছি। ডিবি হারুন যে তালা মেরেছিল, ওই তালা কিন্তু আমি ভেঙেছি পার্টি অফিসে গিয়ে। ওইখানে কিন্তু আমার একজন মারা গেছে বিজয়নগর, ওইখানে যুদ্ধ করতে গিয়ে পুলিশের সাথে। ওইখানে কিন্তু আমি লাশটাও কোনো রকম রিক্সাতে পাঠিয়ে দিয়ে আমি যাইতে পারিনি, লাশ পাঠাইছি একেবারে 19 জুলাই। আচ্ছা, 19 জুলাই যেদিন শুক্রবার ছিল, 19 জুলাই শুক্রবার, সম্ভবত শুক্রবার ছিল, যখন প্রেস ক্লাবে কর্মসূচি ডাক দিয়েছিল, যখন রুল করে রিজভি ভাই প্রোগ্রামে যাওয়ার সময় অ্যারেস্ট, সেদিন তো আমরা যেতে পারিনি। রাস্তায় অনেক গোলাগুলি শুরু হয়েছে। তো ওই পর্যায়ে আমার সাথে একজন মারা গেছে, মাথার খুলিটা আমার হাতে ছিল। তা আমি ওকে রিক্সাতে কোনো রকম রিক্সাতে উঠিয়ে দিয়ে তারপর আমি পার্টি অফিসের দিকে যাই। পার্টি অফিসে গিয়ে আমি পার্টি অফিসের তালাটা ভাঙি। তো ওইখানেও অনেক গুলি করে একদিকে আমাদের সিনিয়র নেতারা শান্তিনগর পুলিশের সাথে ফাইট করতেছে, আমি গুটি কয়েকজন নিয়ে এখানে এসে পার্টি অফিসের তালাটা আমি ভেঙে দিই। তা আবার 18 তারিখে, 18 না বা 21 তারিখে যখন জুলাই আগস্টের যখন প্রথম কারফিউ দেয়, যে ঘর থেকে বের হইলে কিন্তু ফায়ার, সেদিন কিন্তু আমি রামপুরা টিভি সেন্টার, ওইখানে কিন্তু আমি ঢাল নিয়ে আমি 144 ধারা ভঙ্গ করে একেবারে সেনাবাহিনীর সামনে, বিডিআর সামনে ওরা অনেক গুলি করছে,
ওইখানেও আমার 7-8 জন মারা গেছে ইয়াতে, ওখানে রামপুরা টিভি স্টেশন, ওখানে অনেক গোলাগুলি হয়েছে। আমি কিন্তু ভঙ্গ করি যে এই যে নেতৃত্ব দেওয়ার মতো, আসলে ভিডিও বার্তা তো অনেকেই দিয়েছে, ভিডিও বার্তা দিয়ে দিয়ে কিন্তু নাই, আর নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু মাঠে কেউ ছিল না। সাধারণ মানুষ অনেকে মাঠে নেমেছে, কারণ এই যে স্বৈরাচারী সরকার, শুধু তো আমরা মাঠে নামে পতন ঘটাই নাই, গণ অভ্যুত্থান তো শুধু আমাদের ধারণা নেই, সাধারণ মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। একদম। তাদের যে কে নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরাই কিন্তু সাহস নিয়ে একেবারে রিক্সাওয়ালার কাছে মোবাইল দিয়ে, যে, কারণ রিক্সাওয়ালাকে চেক করতো না, চেক করতো আমাদের, অনেক পায়ে হেঁটে রিক্সাতে উঠে আবার অনেক দূর অটোতে গিয়ে একেবারে গন্তব্যস্থলে পৌঁছায়, ওখানে আন্দোলনের ডাকটা দিতাম মসজিদে মাইকিং করে। তো এইভাবে প্রতিটা দিন এভাবে পার করতে হয়েছে আর কি। আমি যদি স্পেসিফিক্যালি 34, 35, 36 জুলাই মানে 3, 4, 5 আগস্টের কথা একটু জানি, কারণ এটাই বলা যেতে পারে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় ছিল জুলাইয়ের, একটু বলবেন। 3 তারিখে যখন শহীদ মিনারে কর্মসূচি ডাক দেয়, তখন আমি শহীদ মিনারে যাই। শহীদ মিনারে গিয়ে তখন আমাকে এই কর্মসূচি মিছিল নিয়ে যাওয়ার পর শহীদ মিনারের প্রোগ্রামটা শেষ হওয়ার পরও কিন্তু আমার পিছনে এখানে সিভিল টিম লেগে যায় আমার পিছনে। তখন আমি অনেকে ভিড়ের মাঝখানে ঢুকে একটা দোকানের এক মুদির দোকানের অর্ধেক শাটার খোলা, অর্ধেক শাটার লাগানো, ওইখানে আমি যাই, যে আমার যে পরনের কাপড় চোপড় আমি তাকে দিয়ে তার পরনের গেঞ্জি আর লুঙ্গিটা আমি পরে ওইখান থেকে অনেক প্রতিকূলতার পর আমি বাড্ডায় গিয়ে, আমি ওখানে বাড্ডা আমার আশ্রয়স্থল ছিল, একটা হোটেলে কাজ করে, তাদের সাথে থাকতাম। তো হোটেলে পৌঁছাই। তারপরের দিন হলো 4 তারিখ।